একখানা ফৈরত গোসল গইতাম আসিস দে। একখানা ফৈরত গোসল করতাম আসছি দি। উৎসবকে যদি আমি রেটিং দিতে বলি আপনি কত দিবেন? 8 out of 10. 8 আউট অফ 10। তাণ্ডব 7. 7। আই কিতাম আই ইচ্ছে করে ভুল ন করি তুমি বিশ্বাস করো খোদার কসম হইদি আর কোনো দোষ নো আছে। তাকিব খান না নিশো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কে বেশি নির্ভরযোগ্য? দুজনেই কবি নির্ভরযোগ্য। অপু বিশ্বাস, সুন্দরী, বুবলি, অ্যাক্ট্রেস, মাহিয়া মাহি, নায়িকা। They say you know and you know ওই গানটা এখন এটা আমার ফেভারিট। ও মাই গড, নাইস। বর্ষণ যে খাবারের জন্য পাগল? এক সময় ছিলাম, এখন একটু কমিয়ে দিয়েছি। আমি গরু মাংসের জন্য খুব পাগল। একটা হাওয়ার চিঠি তোমার কাছে পৌঁছে দিতে চাই, সেই চিঠিতে আমার কোনো দাবি দেওয়া নাই। একটা হাওয়ার চিঠি তোমার কাছে পৌঁছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেগুলার পডকাস্ট সোশ্যাল সেলেবস। সাথে আছে আমি নূপুর হাসান এবং আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল একজন স্পেশাল গেস্ট। তিনি তার অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে চারপাশ। শুধু তাই নয়, তিনি গানও করেন বেশ ভালো। এছাড়া তিনি অনেক ভালো মনের একজন মানুষ। সো আর দেরি না করে তার সাথে ইন্ট্রোডিউস করি। হ্যালো ভাইয়া। হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? অ্যাজ ইউজুয়াল অনেক ভালো আছি। ভাইয়া, আমি আপনাকে যখন রিসার্চ করছিলাম আমার মনে হচ্ছিল আপনি বেশ গুরুগম্ভীর একজন মানুষ। আপনি কি রিয়েল লাইফেও বেশ গুরুগম্ভীর? না, খুব একটা না। না, রিয়েল লাইফে আপনি কেমন? রিয়েল লাইফে আমি খুব সিম্পল একটা মানুষ। আমি যাদের সাথে আমার খুব জমে যায় তাদের সাথে আমার অনেক কিছু নিয়েই জমে, যাদের সাথে জমে না একেবারেই জমে না। একেবারেই জমে না। আজকে দেখবো আমার সাথে জমে কিনা। ওকে, সো রিসেন্টলি হচ্ছে গিয়ে উৎসব, ঈদের উৎসব চলছে। ঈদের উৎসবে আমরা যদি সিনেমায় চলে যাই সেখানে দেখা যাচ্ছে উৎসব মুভিটা বেশ ভালো করছে, সাথে তো তাণ্ডব আছেই। আপনার কোনটা বেশি ভালো লেগেছে, তাণ্ডব নাকি উৎসব? আমার দুটো ছবি ভালো লেগেছে, দুই কনসেপ্টের। একটা খুবই পপুলার অ্যাকশন ধর্মী থ্রিলার একটা ছবি, আর একটা খুবই পারিবারিক একটা মিষ্টি একটা ছবি, যেটা বিশ্ববিখ্যাত একটা গল্প থেকে নেওয়া, চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারল। তো এই ধরনের বিশ্ব সাহিত্য থেকে নিয়ে যে বাংলাদেশের ছবি হচ্ছে, এইটা একটা খুব ভালো বিষয় যে আমাদের দেশে পারিবারিক ছবি তৈরি হচ্ছে এখন। মানে যেই ছবি আমি আমার মা বাবা চাচা চাচি ভাই বোন সন্তান সবাইকে নিয়ে দেখতে যেতে পারবো, যেটার অনেক দিন ধরে মিসিং ছিল আমাদের। আমরা সব একই টাইপের কাইন্ড অফ ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, মানে অ্যাকশন থ্রিলার, রক্তারক্তি, ব্লাডশেড, এগুলোর উপরেই খুব ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিলাম। এক ধরনের মিসকনসেপ্ট আমাদের দেশের মধ্যে মানে চালু হয়ে গেছে যে এগুলোই মনে হয় দর্শকরা দেখে। কিন্তু তার বাইরে গিয়ে উৎসব এমন একটা ছবি যেটা আসলে সপরিবারে দেখার মতো একটা ছবি এবং সপরিবারে উপভোগ করার মতো একটা ছবি। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক। ওকে, উৎসবকে যদি আমি রেটিং দিতে বলি আপনি কত দিবেন? 8 out of 10. 8 আউট অফ 10। তাণ্ডব 7. 7। ওকে, তাহলে ভাইয়া উৎসবকে এগিয়ে রাখছে। আপনার কাছে যদি অফার আসে, তাণ্ডবের অফার আসতো আর উৎসবের অফার আসতো, আপনি কোনটা করতেন? অ্যাট দ্য সেম টাইম হলে আমি উৎসবকে অবশ্যই প্রেফার করব। ওকে ওকে ওকে, এখন আমরা চলে যাচ্ছি আপনার অভিনয় যাত্রা কিভাবে শুরু হয়েছে সেটার দিকে। আমার অভিনয় শুরু মঞ্চ থেকে। আমি শুরু করেছিলাম মঞ্চ থেকে। মঞ্চে অনেক দিন কাজ করতে করতে তারপর আমি ঢাকায় আসি। ঢাকায় এসে দেন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করি। তারপর আমি স্ক্রিনে অ্যাক্টিং শুরু করি। আমার ছবি, তবে সিনেমাতে এসেছি আর অনেক পরে। আমি শুরু থেকে কি ইচ্ছে ছিল মিডিয়া জগতে কাজ করার, নাকি সবার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছু হওয়ার ইচ্ছে ছিল? এটা আসলে ডিপেন্ড করে। ছোটবেলায় তো এক এক সময় এক একটা, কখনো প্লেন দেখলে মনে হয় পাইলট হই, কখনো ডাক্তার দেখলে মনে হয় ডাক্তার হই। তো এটা ডিপেন্ড করতো। তো এরকম তবে আমার কোনো একটা বিষয়ের উপর যদি আমার খুব বেশি ইমোশন কাজ করে, সেটা ছিল আমি আসলে সাধারণের বাইরে কিছু একটা করব, এরকম আমার একটা নিজে আমি লালন করতাম। আমি হয়তো বা অ্যাক্টিং না করলে হয়তো বা গান গাইতাম, কিন্তু ক্রিয়েটিভ কোনো কিছুর সাথে আমি জড়িত থাকতাম, এটা মোটামুটি আমি নিশ্চিত ছিলাম। আপনার ক্যারিয়ার শুরু হয়েছে ৪৯-২২ দিয়ে, কিন্তু অনেকেই আপনাকে চেনে হচ্ছে ব্যারিস্টার, লয়ার হিসেবে, কাইজারের। তো আপনার কি মনে হয় কোনটা আপনাকে এগিয়ে রেখেছে আপনার ক্যারিয়ারে? কাইজার আমার লাইফে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে,
অবশ্যই কাইজারের ডিরেক্টর তানিম নূর ভাইয়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ, যেটা যিনি উৎসবের ডিরেক্টর। আবার ৪৯ আমার প্রথম ছবি, ৪৯ ডিরেক্টরের কাছেও আমি কৃতজ্ঞ। ওটাও আমার কাছে খুব স্পেশাল প্রথম ছবি। একটা অভিনেতার জীবনের আসলে শেষ লক্ষ্যই থাকে সে সিনেমায় অ্যাক্টিং করবে। তো সেই সিনেমাটা আমার ৪৯, যেটা দিয়ে আসলে আমি অভিনেতা হিসেবে নিজেকে বলা শুরু করি, মানে এইটাই আমার প্রফেশন, আমি অভিনয়টাই করতে চাই। সেটার জন্য আমার যেটা দরকার ছিল একটা সিনেমা, সেই সিনেমাটা আমার প্রথম রিলিজ হয় ৪৯ আমার লাইফে খুব একটা স্পেশাল একটা সিনেমা। আপনার কাছে যদি বলা হয় যে আপনি গল্প যখন আসে তখন কি কি ব্যাপারগুলো আপনি খেয়াল করেন যে এই ব্যাপারগুলো থাকলে সেই গল্পে ইমতিয়াজ বর্ষণ কাজ করবে? প্রথমত গল্পটা আমাকে টাচ করতে হয় কোনো না কোনোভাবে, সেটা ইমোশনালি হোক, সেটা কনসেপচুয়ালি হোক, সেটা থিঙ্কিংয়ের দিক থেকে হোক। এইটা যদি আমাকে কোনোভাবে কানেক্ট করে, আমার তখন ইচ্ছা হয় যে না, কাজটা আমি করি। দেন স্ক্রিপ্ট, দেন ডিরেক্টর, আদার্স প্রফেশনাল যা যা আলাপচারিতা করা দরকার সেটা করি আর কি। গল্পে আপনি বলছিলেন যে আপনাকে টাচ করতে হবে। আপনাকে যদি বলি আপনার জীবনবোধ সম্পর্কে আপনার ধারণা কি? জীবনবোধ আপনার কাছে কি? সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। হাই থিঙ্কিং বাই উইচ? দেখেন, মানে যে কোনো কিছু আপনি চাইলে খুব সহজভাবে দেখতে পারেন, আবার একটু গভীরে গিয়েও দেখতে পারেন। সাধারণত সব মানুষই সহজভাবে দেখাটাই খুব মেনে নেয়। আপনি যদি একটু গভীরে থেকে ভেবে দেখেন, যেহেতু আমি আসলে সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও যেহেতু আমি শিল্প সংস্কৃতির চর্চা করি, খুব স্বাভাবিকভাবে আমি আসলে একটা জিনিসের গভীরে ঢুকে ভাবার চেষ্টাটাই করব। আমার কাছে যখন স্ক্রিপ্ট আসে, আমি যখন টেক্সটটা পড়ি, আমার টেক্সটের চেয়েও সাবটেক্সটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়। এটার আসলে পেছনের স্টোরিটা কি, যেটা আসলে লেখেনি। এটা আমার আসলে কাজের প্রসেসের মধ্যেই পড়ে যায় আসলে হাই থিঙ্কিং। কিন্তু আমি জীবনযাপনের ক্ষেত্রে আসলে সিম্পল লাইফটাই পছন্দ করি। সিম্পল লাইফ কি? ফ্যাশনের ক্ষেত্রেও আপনি সিম্পল ফ্যাশন পছন্দ করেন? একদমই। আপনার কমফোর্ট ড্রেস কি? এমনিতে রেগুলার কমফোর্ট ড্রেস হলো টি শার্ট, জিন্স। ওকে, যেহেতু এইগুলোই আমার কমফোর্টেবল। আচ্ছা, নায়ক নায়িকার যারা আছে তারা খুব লাক্সারিয়াস ভাবে চলতে পছন্দ করে, সো তারা খুব ব্র্যান্ড ফলো করে। আপনার কি এখানে কোনো বাতিক আছে যে আমার এই ব্র্যান্ড পরতে হবে, বা আমার এই জামা পরতে হবে, সেই প্যান্ট পরতে হবে? না, ব্র্যান্ডের ক্ষেত্রে আমি খুব একটা সিলেক্টিভ না। আমার যেটা আমি কমফোর্ট ফিল করি, যেটা আমার নিজের দেখতে ভালো লাগে, আমি নিজেকে যখন আয়নায় দেখি যে না, এটাতে আমাকে ভালো লাগছে এবং আমি কমফোর্ট, তখন আর ওটা সেটা ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক ওটা ম্যাটার করে না। কিন্তু ব্র্যান্ড অবশ্যই একটা ভ্যালু অ্যাড করে। আপনি অভিনয়ের পাশাপাশি গান করেন। গানে আগে আসা নাকি অভিনয় আগে আসা? মানে গান আমি প্রফেশনালি আগে আসিনি, গানটা এখনো আমি প্রফেশনালি করি না। গানটা আমার খুব প্যাশন থেকেই করি। তো সেটা বলতে গেলে একটু গানের দিকটা মনে হয় আমার একটু আগে ছিল। আমাদের হয় কি চট্টগ্রামে, বা এখনো এটা আছে কিনা আমি জানি না, যখন পড়াশোনা চলতে থাকে তখন চিটংয়ের ছেলেরা করে কি, আমরা মিউজিক করব, ব্যান্ড করব, এরকম একটা বিষয় তখন ছিল। তো ওই থেকে বন্ধুদের সাথে মিলে আমরা একটা ব্যান্ড করব, গিটার শিখবো, গান শিখবো। ওইটা আসলে আমার থিয়েটারে যাওয়ার আগেই হয়েছিল। পরে থিয়েটারে ঢুকে যাওয়ার পর আর আসলে ওইভাবে আমার ওই চর্চাটা করা হয়নি, কিন্তু জিনিসটা আমার মধ্যে রয়ে গেছে এখনো। আমরা জানি আপনার একটি ব্যান্ড আছে, হেলের ধূমকেতু। তো ম্যাক্সিমাম ব্যান্ডগুলো যেগুলো হয় যে ভেঙে যায়, আপনার ব্যান্ড কিন্তু এখনো ভাঙছে না, এটার পিছনে কারণ কি? আমার ব্যান্ডটা আসলে খুব বেশি দিনের না, হেলের ধূমকেতু খুব হয়তো বছর 3-এর। তো আমাদের ব্যান্ডটা ভাঙার কোনো কথা, মানে ভাঙার কোনো প্রশ্নই আসে না। ব্যান্ডের দুইজন গুরুত্বপূর্ণ সদস্য, আমি এবং রাজীব ভাই, একজন থাকে চিটাগং, একজন থাকে ঢাকায়। সো আমাদের দেখাই হয় কম। তো আমরা যখন দেখা হয় তখন চেষ্টা করি কিছু গান বানানোর, এইভাবেই চলছে আর কি। তো এই জন্য আমাদের নিজেদের কাজ আছে অনেকগুলো, কিন্তু আমরা সেগুলো এক্সপ্লোর করতে পারছি না সময়ের অভাবে, সুযোগের অভাবে। আমাদের 2টো মৌলিক গান রিলিজ হয়েছে, একটা হলো মেঘে মেঘে, আর একটা হলো হাওয়ার চিঠি, আর 2টো কাভার আছে। সো সেগুলোর রেসপন্স কেমন ছিল? খুব বেশি না, কারণ আমরা খুব বেশি প্রমোশনও করি নাই। মানে আমাদের জিনিসগুলো থাক, এটা আমি কিন্তু শুনেছি মেঘের গানটা, সো আমি চাই আমার দর্শকরা যেন শুনে কিছু লাইন যদি গাইতেন সেখান থেকে। শিওর। এখনই গাইবো না একটু পরে গাইবো? এখনই গান, আস্তে আস্তে অনেক গান গাওয়া হবে। মেঘে মেঘে ওরো তুমি, সাদা মেঘের ভেলা,
তোমায় ছুঁতে আমার আমির, ছোটা পাহাড় চূড়ায় ছোটা পাহাড় বে নদী, নদীর বয়ে চলা, নদীর জলে তোমার আমার গোপন কথা বলা, নদীর জলে তোমার আমার প্রেমের কথা বলা, নদীর জলে তোমার আমার গোপন কথা বলা। আমার গুজবাম দিয়ে উঠেছে, এত সুন্দর ছিল। আমি যখন স্ক্রিনে শুনছিলাম তখন আমার খুব ভালো লেগেছে, কিন্তু রিয়েল লাইফে অ্যাকচুয়ালি আরো ভালো হচ্ছে। কিন্তু আপনি কেন এটা নিয়ে আসলে জোর দিচ্ছেন না, গানে কেন সিরিয়াস হচ্ছেন না? আমার প্রফেশন তো আসলে অ্যাক্টিং, তো ওইদিকে সময়টা আমার বেশি দিতে হয়, তো ওটার বাদে যদি আমি সময় পাই সেটুকুন গানে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি আপনার পার্সোনাল লাইফে চলে আসি, আপনার পার্সোনাল লাইফ নিয়ে আসলে কি এমন গুজব আছে যেটা আপনার শুনলে খুব বিরক্ত লাগে? অনেক নায়িকার সাথে জড়িয়ে প্রেমের আলাপ। ইন্ডাস্ট্রির অনেক নায়িকাই নাকি আপনার উপর ক্রাশ খেয়েছে, কারা কারা? আমি জানি না, আপনারা বলতে পারবেন ভালো। আপনি জানেন না? ও, তার মানে আপনি মানে কেউই আপনার উপর ক্রাশ খায়নি আপনার মনে হয়? মনে হবে কেন? এটা মানে এটা যদি কেউ ক্রাশ খেয়ে থাকে, আমাকে যদি না বলে আমি কি করে জানবো? আচ্ছা, আপনি জানেন না। আচ্ছা, পার্সোনাল লাইফে আপনি কি পার্সোনাল লাইফকে কিভাবে দেখেন? এখনকার যুগের নায়ক নায়িকারা এটাকে গ্লোরিফাই করতে পছন্দ করে, পার্সোনাল লাইফ অ্যান্ড অল। আপনি নিজের লাইফটাকে কিভাবে আসলে সবার সামনে আনতে চান বা আনেন? যদি গ্লোরিফিকেশনের কিছু মানে গ্লোরিফাই করার মতো যদি কিছু না থাকে, শুধু ফাঁপা জিনিস দিয়ে আমি আসলে গ্লোরিফাই করতে চাই না। ফাঁপা জিনিস বলতে? মানে ধরেন শুধু আমি একটা ভাইরাল হলাম, যেটা আসলে ভাইরাল হওয়ার দরকার নেই। আমি কাজ দিয়ে ভাইরাল হতে চাই, কাজ দিয়ে আমি সবার সামনে আসতে চাই। শুধু এমনি কথা বলে বেহুদা কিছু একটা করে ওইরকম আমি সবার সামনে আসতে চাই। তারপরে আমাদের দর্শকদের খুব ইন্টারেস্ট। রিসেন্টলি আপনার একটি কথা খুব ভাইরাল হয়েছে, সেটা হলো আপনি বলছিলেন যে সাকিব খানকে নিয়ে আমাদের দেশের প্রডিউসার ডিরেক্টররা খুব কাজ করতে যাচ্ছে, কেননা সেখান থেকে মানি ব্যাগটা আসে। এখন আপনার মনে হয় সেটা আসলেও কি সেই পরিমাণ মানি ব্যাগ হয় কিনা, সেখানে আপনি সন্দেহভাজন কোশ্চেন মার্ক দিয়েছিলেন। আপনার কি মনে হয় যে সাকিব খানের আসলে মানি ব্যাগ হয় না মুভি করে? না, বিষয়টা তা না। মানে সাকিব খান খুব শুধুমাত্র পপুলার তা না, উনি একেবারে প্রুভড একজন সুপারস্টার, যার ছবি থেকে যাকে নিয়ে ছবি করলে প্রডিউসাররা মানি ব্যাক গ্যারান্টিডের একটা নিশ্চিত থাকে যে ওনাকে নিয়ে ছবি করলে আমার হল থেকে একটা বিশাল একটা অ্যামাউন্ট চলে আসবে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রডিউসার বা ডিরেক্টর করে কি ওনাকে নিয়ে কাজ করতে চায়, এবং ওনাকে নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি সেই কথাটাই বলতে চেয়েছি, আমাদের দেশে কোনো স্ক্রিন প্লে এর জন্য কোনো ল্যাব নাই, কোনো ইনস্টিটিউশনাল আমরা এখনো খুব একটা ভালো জায়গায় পৌঁছতে পারিনি স্ক্রিপ্টের ক্ষেত্রে। আমার কথা হলো ওনাকে নিয়ে যদি ছবি বানাতেই হয়, আমি কেন একটা ভালো স্ক্রিপ্টে ছবিটা বানাবো না এবং ঠিকঠাকভাবে বানাবো না? আমার কথাটা ছিল যে আপনি যখন ভুলভাল গল্পে, ভুলভাল ডিরেকশনে আপনি একটা যে কোনো যেন তেন গল্প শ্যুট করতে যাবেন, সেক্ষেত্রে আপনি কোনো সুপারস্টারকে কাস্ট করলেও দর্শক কিন্তু মুখ ফিরিয়ে নেবে। দর্শক দিন শেষে একটা গল্প দেখতেই চাই, দর্শক দিন শেষে একটা ঠিকঠাক গল্প দেখতেই চাই। সেক্ষেত্রে যখন আপনি সুপারস্টার কাস্ট করবেন, তখন অবশ্যই আপনার গল্পর দিকেও আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমার কথাটা ছিল এটাই। সো আপনার কি মনে হয় না আমাদের যে সেলিব্রিটিরা আছে তারা কিছু বললেই সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়, আইদার সাপোর্টে যায় অথবা সেটা নিয়ে হচ্ছে গিয়ে তুমুল নেগেটিভ কথাবার্তা বলে? সো আপনার কি মনে হয় এই ব্যাপারে আসলে তাহলে কি সেলিব্রিটিরা কথা বলা বন্ধ করে দিবে? আর পলিটিক্যালি কতটুকুন কারেক্ট থাকতে হবে কথা বলার টাইমে? পলিটিক্যালি 100% কারেক্ট থাকতে হবে, সেটা সে যে সময়ই থাকুক। পলিটিক্যালি 100% কারেক্ট থাকাটা ফিল্ম মেকার, ডিরেক্টর এদের সব মানে যখন আমি কিছু বানাবো, পলিটিক্যালি কারেক্টনেস থাকাটা, ফিলোসফিক্যালি কারেক্ট থাকাটা, এটা আমাদের ফিল্ম মেকারদের দায়িত্ব, প্রডিউসারদের দায়িত্ব। অ্যাট দ্য সেম টাইম অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ওইখানে কাজ করে তাদেরও দায়িত্ব। দেখা গেল ওটা যখন স্ক্রিপ্টের সময় তো অ্যাক্টর অ্যাক্ট্রেস জড়িত ছিল, যখন সেই স্ক্রিপ্ট পড়ছিল, ডায়লগ আউড়াচ্ছিল, তার মুখ দিয়ে এমন কোনো ডায়লগ যাতে বের না হয় যেটা পলিটিক্যালি কনফ্লিক্ট তৈরি করতে পারে, ফিলোসফিক্যালি বা সোশ্যালি এটাতে কন্ট্রোভার্সি তৈরি হইতে পারে। এগুলো আসলে দেখা আমার মনে হয় প্রত্যেকের একটা ফিল্মের সাথে জড়িত সবারই এটা খুব জরুরি। শোনা যাচ্ছে জুলাই আন্দোলন নিয়ে একটা মুভি আসছে অ্যান্ড সেখানে আপনি কানেক্টেড, সো সেটা নিয়ে যদি কিছু বলতেন। আমাদের দেশে একটা আগে কনসেপ্ট ছিল যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ,
আপনি আমি জানি না এটা পেয়েছেন কিনা, বিভিন্ন রেস্টুরেন্টে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ এরকম কিছু প্লে কার্ড ঝোলানো থাকতো। কারণ আমাদের দেশের মানুষ অনেক বেশি রাজনৈতিক আলাপ করতো। ধরেন সে চা খেতো 1 কাপ, কিন্তু 3 ঘন্টা ধরে রাজনৈতিক আলাপই করতো। তো এইসব কারণে রেস্টুরেন্টের যারা ওনার তারা বিরক্ত হয়ে ম্যাক্সিমাম জায়গায় এরকম প্লে কার্ড ঝুলিয়ে রাখতো, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। তো আমাদের ছবিটার নাম হলো এখানে রাজনৈতিক আলাপ জরুরি। তো এটা জুলাই আন্দোলন এটার সাথে জড়িত। তাছাড়া এক ধরনের আমাদের দেশের জন্য আসলে কি বলা উচিত, কোন ন্যারেটিভটা আমাদের থাকা উচিত, এইসব বিষয়গুলো এখানে উঠে এসেছে। এটা ডিরেক্টর হলো আহমেদ হাসান সানি, খুবই পপুলার একজন সিঙ্গার সং রাইটার। উনি বিজ্ঞাপন বানায়, এই প্রথম একটা ফিকশন বানাচ্ছে। তার আগে ওনার একটা ফিকশন কিছুদিন আগে এই পর্তুগালের একটা ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে স্ক্রিনিংয়ের জন্য। তো উনি তার প্রথম ফিচার লেংথ ফিল্মটা বানাতে যাচ্ছেন। তো এটা খুব আশা করছি বা এটা খুব শিগগিরই চলে আসবে। এটার এখন আমরা শুটিংয়ের পর্যায়ে আছে। এটার স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে হলো খালিদ মাহমুদ তুর্য। এখানে রাজনৈতিক আলাপ জরুরি মুভিটা হচ্ছে পলিটিক্যাল মুভি, যেখানে জুলাই আন্দোলনকে মূলত ফোকাস করা হয়েছে। প্রিভিয়াস সময় যখন যারা শিল্পীরা আছে, যারা রাজনীতির প্রেক্ষাপটে কোনো মুভি করতে গিয়েছে, তারা কিন্তু এখন বেশ প্রবলেম ফেস করছে, রাইট? আপনার কি মনে হয় গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে আপনিও কি সেই প্রবলেম ফেস করতে যাচ্ছেন? দেখেন, প্রিভিয়াস পলিটিক্যাল ফিল্ম আমাদের এখানে খুব একটা তৈরি হয় নাই, কিন্তু ওগুলো মোস্টলি প্রোপাগান্ডা টাইপ কিছু ছবি হয়েছে। খুব বেশি কি আমাদের এখানে খুব বেশি শিল্পীরা কি খুব বেশি এটা নিয়ে প্রবলেম ফেস করছে না? যাদেরকে বলা হচ্ছে তাদের মতো অনেকে এখন কাজ করছেন এবং ঠিকঠাকভাবেই কাজ করছেন। আমরা তো দেখলাম কিছুদিন আগে নুসরাত ফারিয়াকে হচ্ছে গিয়ে একটা হেনস্থার শিকার হতে হয়েছে। আমরা আরও অনেক শিল্পী আছে যাদেরকে আমরা দেখেছি যে তারা কাজ করতে পারছে না, তাদেরকে হিউমিলেশনের শিকার হতে হচ্ছে, অনেককে হয়তো বা পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। সো এই ব্যাপারগুলো শুরুতে কিছুটা প্রবলেম ছিল, আমার মনে হয় জিনিসগুলো এখন একটু একটু করে কেটে যাচ্ছে। এখন মোটামুটি সবাই কিন্তু কাজ করতে পারছে। তার মানে আপনার মনে হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ হলে আপনি কোনো প্রবলেমের শিকার হবেন না? আমার মনে হয় না। ওয়াও, দ্যাটস নাইস। কারণ কারণ স্ক্রিপ্টটা আমি পড়ে জেনে তারপর আমি ঠিকঠাকভাবে কথা বলে তারপর আমি ডিসিশন নিয়েছি ছবিটা করার জন্য। এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এই ছবিটাতে এমন কিছু নাই যেটা আসলে কারোর জন্য প্রবলেমেটিক হবে, আমার মনে হয় না। যেহেতু আমরা কাজটা করার আগে স্ক্রিপ্টটা নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছি বা স্ক্রিপ্টটা বারবার পড়েছি, ওটা নিয়ে যেসব লুপহোল ছিল ওগুলো নিয়ে ডিসকাস করেছি ডিরেক্টরের সাথে, স্ক্রিপ্ট রাইটারের সাথে। তা আমরা নিজেরাও আর্টিস্টদের মধ্যে অনেক বেশি করে করে কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে এখন এসেছে, তারপর আমরা শুটে গেছি। তা আমার মনে হয় এই সব বিষয়গুলোতে ঠিকঠাকভাবে কনসার্ন থাকা যায়, তাহলে মনে হয় কারো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, একটা জিনিস খুব একটু সবারই দৃষ্টিগোচর হয়েছে, যেটা আমাদেরও খুব খারাপ লেগেছে। নুসরাত ফারিয়ার মতো একজন অ্যাক্ট্রেসকে একটা দিন বা 2 দিন জেলে থাকতে হয়েছে, ওকে আবার জামিন নিতে হয়েছে। জিনিসটা খুবই দুঃখজনক। আমার মনে হয় না, আমি চাই না কোনো আর্টিস্টের ক্ষেত্রে এই জিনিসটা হোক। আপনার অভিনীত রায়হান রাফির একটি মুভি অমীমাংসিত, যেটা এখনো সেন্সর বোর্ডে আটকে আছে, কেন আটকে আছে? এটা এখন একটা সুখের খবর আমি দিতে পারছি। এটা সেন্সর বোর্ডের আপিল বিভাগে এতদিন ধরে আটকে ছিল এই ছবিটা, কিন্তু আলটিমেটলি সেন্সর বোর্ড একটা গ্রিন সিগন্যাল দিয়েছে। অলরেডি ওনারা আবার এটা প্রিভিউ করেছে এবং সম্ভবত খুব অল্প কিছুদিন আগেই ওরা এই ব্যাপারে একটা পজিটিভ কথাবার্তা বলেছে। হয়তোবা ছবিটা খুব শিগগিরই সেন্সর হয়ে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের মিডিয়া এই রাজনৈতিক চাপের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না? পারেনি, মানে যখনই নিরপেক্ষভাবে কাজ করতে যায় অনেক সময় অনেক সত্য উঠে চলে আসে, তখন কিছু কিছু ক্ষেত্রে একটু প্রেশার হয়তো আসে। তো সেক্ষেত্রে যারা কম্প্রোমাইজ করে চলতে চায় তারা হয়তো বা কম্প্রোমাইজ করেছে। এই জন্য আমরা অনেক সময় অনেক সত্যি কথা আমাদের গল্পকাররা, আমাদের ফিল্ম মেকাররা অনেক সময় বলতে পারে নাই বা পারে না। তো আমাদের দেশে এই জন্য দেখা যাবে অনেক বেশি পলিটিক্যাল ফিল্ম আসলে তৈরি হয় না। ফিলোসফিক্যালি, পলিটিক্যালি আমাদের দেশকে যেইভাবে আমাদেরকে এক্সপ্লোর করা দরকার, আমরা আমাদের পলিটিক্যাল এজেন্ডাগুলো যেভাবে এক্সপ্লোর করা দরকার ওইভাবে আসলে আসে না। এটা না আসার পেছনে কারণ কারা? দর্শক
নাকি দর্শক একেবারেই দায়ী না, তাহলে দর্শক আসলে দেখতে চায়। আমরা আমরা আমাদের ফিল্ম মেকার প্রডিউসার অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলে। তারা মনে করে কি আমি যদি এই কথাটা বলি এটা হয়তো বা সরকারের বিরুদ্ধে চলে যাবে, আমি এখন না বলি, চুপ থাকি, একটু রয়ে সয়ে বলি। এরকম রয়ে সয়ে বলতে বলতে আসলে আমাদের এতটা বছর পার হয়ে গেছে, আমরা খুব বেশি বোল্ড ফিল্ম মেকার আমরা পাই নাই। এখন কি সেই জায়গাটা কিছুটা চেঞ্জ হচ্ছে? আমরা আশা করতে পারি কিছুটা চেঞ্জ হচ্ছে বা হবে, কিন্তু এখনো পর্যন্ত আসলে আমাদের সামনে তো উঠে আসে না এসব ছবিগুলো, যেগুলো দেখলে আমরা বলতে পারবো এই ছবিটা খুবই স্ট্রং, যে এই ছবিটার পলিটিক্যাল গ্রাউন্ড এত স্ট্রং, বা এই ছবিটার বক্তব্য এত স্ট্রং যেটা কেউ আটকে দিচ্ছে। ওইরকম প্রেশার আমরা খুব বেশি ফিল্মের ক্ষেত্রে কি পাই না। ম্যাক্সিমাম আসলে কাটছাট করে, রয়ে সয়ে, কম্প্রোমাইজ করে, কাউকে প্রশ্নবিদ্ধ না করে আমাদের ছবিগুলো বানাতে চায় আমাদের ডিরেক্টররা, প্রডিউসাররা। এটা খুব স্ট্রং, খুব মেরুদণ্ডওয়ালা ডিরেক্টর আমাদের দেশে ওইরকমভাবে আমরা আসলে পাই নাই। আপনার কি মনে হয় অমীমাংসিত মুভিটা কেন আটকে ছিল? 3টি কারণ বলেন। এটার একটাই প্রধান কারণ, ছবিটা যেটা কনসেপ্ট, সেটা যখন টিজারগুলো প্রকাশ পায় তখন মনে করা হচ্ছিল যে এটা খুবই খুবই সেন্সিটিভ একটা কেস নিয়ে এই গল্পটা করা, যে এই সেন্সিটিভ কেসটার সাথে এমন কিছু অংশ জড়িত যেখানে হয়তো বা এটা কারোর জন্য প্রেশার হয়ে যেতে পারে। সেনসিটিভ কেসটা নিয়ে কি আমরা একটু ডিটেইলস শুনতে পারি? এইটা ধারণা করা হয় যে এটা সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে এই গল্পটা তৈরি, তো কিন্তু সেটা কখনো ডিরেক্টর বা প্রডিউসার ওনারা কখনো এটা ক্লিয়ার করেনি। সেক্ষেত্রে আমারও আসলে কিছু বলার নাই। তো আমরা যখন ছবিটা আসবে তখন আমরা জানতে পারবো কেন এই ছবিটা এতদিন ধরে আটকে ছিল, কি কি কারণে আটকে ছিল, কারা আসলে এই ছবিটা এতদিন আটকে রেখেছিল, কারা আসলে ছবিটা এত ম্যারিড থাকা সত্ত্বেও দিতে চায় নাই। সেটা ছবিটা রিলিজ না হলে আমার মনে হয় দর্শকরা বুঝবে না। তবে খুবই আশার কথা যে এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড ওই ছবিটা ছেড়ে দিচ্ছেন। আমি কিছুদিন আগেই জানতে পেরেছি যে ওটার সেন্সর প্রায় হয়ে গেছে, অলমোস্ট ওনারা প্রিভিউ করে ফেলেছেন। এটা হয়তো বা সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবে খুব অল্প কিছুদিনের মধ্যেই। আপনার জীবনের প্রথম ছবি আলগা নোঙর, যেটা এখনো রিলিজ পায়নি, এটা নিয়ে যদি বলতেন। এটা নিয়ে একটা মজার বিষয় আছে যে আমরা যারা কাজ করেছি, আমরা যারা বলাবলি করি আর কি, ছবি শেষ হয়েছে, ছবি শেষ হওয়ার পরে, শুটিং শেষ হওয়ার পর 1 বছর পর ডিরেক্টর বিয়ে করেছে, ডিরেক্টর বিয়ে করার পর ডিরেক্টরের বাচ্চা হয়েছে, ডিরেক্টরের বাচ্চা এখন স্কুলে যায়, কিন্তু তারপরও আমাদের ছবিটা রিলিজ হয়নি। এটার পিছনে কারণ কি? এটা আমাদের ডিরেক্টর উনি ভালো জানে। আচ্ছা, আপনি জানেন না? আমার মনে হয় কেউই জানে না। এটা ডিরেক্টরের সদিচ্ছার উপর নির্ভর করছে ছবিটা কখন রিলিজ হবে। আমরা চাই ডিরেক্টর যেন মুভিটা তাড়াতাড়ি রিলিজ করেন, আমরা দেখতে পারি। আমিও খুব চাই যে তারেক ভাই ছবিটা শেষ করে রিলিজ দিক। আমার মনে হয় এখন বাংলা সিনেমার একটা জোয়ার এসছে, এই জোয়ারে যদি ওই ছবিটা চলে আসে আমার মনে হয় দর্শকরা খুব লাভবান হবে। তারেক ভাইয়ের মতো একটা গুণী ফিল্ম মেকার যে এখনো লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে, এইটা আসলে আমাদের দেশের জন্য খুব ভালো কিছু না। আমরা চাই তারেক ভাইয়ের মতো ফিল্ম মেকাররা প্রকাশ্যে আসুক। আপনি বলছিলেন দর্শক লাভবান হবে, কিন্তু প্রোডিউসাররা কি আসলে লাভবান হচ্ছে? তাণ্ডব মুভি 7 দিনের মধ্যেই পাইরেসির শিকার হয়ে যায়। আপনি কিভাবে দেখছেন ব্যাপারগুলো? এটা খুবই দুঃখজনক যে একটা এরকম হাইপড একটা ছবি 7 দিনের মধ্যে পাইরেসির শিকার হয়। এরা যে শুধু যে প্রডিউসারের ক্ষতি তা না, এটা কিন্তু দর্শকদেরও ক্ষতি। যখন আমরা কথা শুনি যে না এই ছবিটা পাইরেসির শিকার হয়েছে, দর্শক না এক ধরনের হলে যাওয়া থেকে, আচ্ছা এটা তো পাইরেসির শিকার, আমি হলে গিয়ে দেখব। দর্শকরা একটু এই যে দর্শকদের হলে যাওয়ার যে একটা জোয়ার শুরু হয়েছে, টেন্ডেন্সি তৈরি হচ্ছে, সেইটা থেকে না মানুষকে হল বিমুখ করার ক্ষেত্রে বেশি উৎসাহ দেয়। সেটা আমি মনে করি এটা প্রডিউসারদের তো অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে, দর্শকদেরও একটা বিশাল অংশ হলে যাওয়ার ইচ্ছা থেকে নিজেকে সরায় নিচ্ছে। এটা আসলে দর্শকদের জন্য একটা বিরাট ক্ষতি। যারা এই কাজ করছে এটা খুবই শাস্তিযোগ্য অপরাধ। আমি মনে করি এদেরকে শাস্তির আওতায় এনে দ্রুত খুব বিচার করা উচিত। তবে ছবি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যারা প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর এদেরও খেয়াল রাখা উচিত আমরা আসলে কাদেরকে ছবি দিচ্ছি, কারা আমার এই ছবি আসলে পাইরেসি করতে পারে, এই দিকটাও আসলে জরুরি। যেমন এইবার তাণ্ডবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো হল নেই, কিন্তু আপনি একটা আচমকা জায়গায়, আপনি একটা অডিটোরিয়াম আছে, কিছু চেয়ার আছে, ওইখানে আপনি একটা প্রজেক্টর দিয়ে সিনেমাটা প্রজেকশন করতে আপনি দিয়ে দিচ্ছেন। আমি জানি না আসলে ওই ছবিটা ওখানে দেখানো কতটা ছবির ক্ষেত্রে কতটা যৌক্তিক,
মানে সেক্ষেত্রে আপনার ছবিটা কি ওর প্রপারলি প্রোটেক্ট করতে পারবে ওখানে? মানে আপনার ছবি তো হয়তো বা সে ক্লিপস ভাইরাল করে দেবে, আপনার ছবি সে শুট করতে পারে, অন্য ক্যামেরা দিয়ে শুট করতে পারে, সেটা হয়তো হল প্রিন্ট হইতে পারে, কিন্তু এইভাবে নানানভাবে আমার মনে হয় যে জেনুইন হল ছাড়া ছবি রিলিজ করা আসলে খুব একটা ওয়াইজ না। কারণ এই তাণ্ডবের ক্ষেত্রে এটা ঘটার আমার মনে হয় অন্যতম কারণ যে যেখানে সেখানে ছবিটা আসলে প্রজেকশনের জন্য দেয়া। আমার মনে হয় এই দিকটা প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর ওনাদের আসলে খেয়াল রাখা খুব জরুরি। আপনার কি মনে হয় এই পাইরেসি আটকানোর জন্য গভর্নমেন্টের ভূমিকাটা কি, বা তারা কি আদৌ কিছু করতে পারবে? আপনি তো শর্ট ফিল্ম কমিটিতে আছেন, সো আপনাদের পদক্ষেপটা কি এখানে? আমাদের তো পদক্ষেপ নেওয়ার কিছু না, এটার জন্য প্রপার লোকজন আছে, যথাসময়ে জানাতে হয়, জানালেই ওনারা আসলে আইসিটি ডিপার্টমেন্ট থেকে ওই হেল্পটা করা হয়, ওই সার্ভারটা ডাউন করে দেওয়া হয়, ওই ডোমেইনটা ড্যামেজ করে দেওয়া হয়। এটা আসলে যত দ্রুত জানানো যায় তত দ্রুতই আসলে কাজ করাটা ইজিয়ার হয়ে যায়। আমার মনে হয় সেক্ষেত্রে আসলে এই চলচ্চিত্র সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে এই যেই ডিপার্টমেন্টটা আসলে আমাদেরকে হেল্প করবে এইসব আপলোড থেকে যাতে ফিল্মকে বাঁচানো যায়, তাদের সাথে কোনো একটা মানে খুব খুব কর্ডিয়াল একটা সম্পর্ক থাকা উচিত। এরকম কোনো একটা কমিটি আছে কিনা আমি জানি না, কিন্তু ওরা হেল্প করে। সেক্ষেত্রে যদি দেরি হয়ে যায়, তাণ্ডবের ক্ষেত্রে যেটা হয়েছে কয়েকদিন দেরি হয়ে গেছে, অনেকগুলো আপলোড হয়ে গেছে, যেটা আসলে ডাউনলোড করা খুব ইজি হয়ে গেছে, এখন হাতে হাতে ছড়িয়ে পড়ছে। তো আমি মনে করি সরকারের যে উইংসটা এই হেল্পটা করে ওদের আরও দ্রুত কাজটা করা উচিত। আমরা অনেক ভারী ভারী কথা শুনলাম, সো আমার মনে হয় দর্শকও একটু হালকা হতে যাচ্ছে, সাথে আমিও। সো আপনার গানে আবার আমরা একটু হালকা হয়ে যাই। ওকে। একটা হাওয়ার চিঠি তোমার কাছে পৌঁছে দিতে চাই, সেই চিঠিতে আমার কোনো দাবি দাওয়া নাই। একটা হাওয়ার চিঠি তোমার কাছে পৌঁছে দিতে চাই, সেই চিঠিতে আমার কোনো দাবি দাওয়া নাই। তুমি শুধু একটুখানি ভেবো নিরালায়, সেই চিঠিতে তোমার কাছে মিনতি জানাই। ভালোবাসি ভালোবাসি আর কিছু না চাই, ভালোবাসি ভালোবাসি আর কিছু না চাই, ভালোবাসি ভালোবাসি আর কিছু না চাই, ভালোবাসি ভালোবাসি আর কিছু না চাই। থ্যাংক ইউ। ভালোবাসা ছাড়া কি পড়াশোনা আর কিছু চায় না? ভালোবাসা তো আসলে পার্ট অফ লাইফ। ভালোবাসা ছাড়া আপনার জীবন তো 16 আনাই বৃথা, আপনার সকাল বৃথা, আপনার বিকেল বৃথা, আপনার রাত বৃথা, আপনার ভাবনা বৃথা, আপনার বেঁচে থাকা বৃথা। আমি ওইটা বিশ্বাস করি। সো ভালোবাসা নিয়ে যেহেতু গল্প চলে আসলো, আপনি তো চাটগায়া ফোয়া, এম আই রাইট? এভাবেই তো বলে। ওকে, সো আপনাকে একটা মেয়েকে প্রপোজ করতে হবে, মেয়েটাকে আপনি অনেক দিন ধরে ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না। সো চিটাগাংয়ের ভাষায় মেয়েটাকে বুঝাতে হবে আপনি তাকে কতটুকুন ভালোবাসেন অ্যান্ড তাকে প্রপোজ করতে হবে। চাটগায়া ভাষায় আসলে আমি কখনো কাউকে প্রপোজ করি নাই, এটা ফার্স্ট টাইম হবে। আমি যেটা বিশ্বাস করি, আপনি একটা মেয়েকে অনেকখানি ভালোবাসেন বা আপনি কাউকে যদি কোনো ভালোবাসেন, এইটা যদি আপনি বোঝাইতে যান না, এটা আপনি কখনো পারবেন না। মানে আপনি বলে বোঝাইতে পারবেন, জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচব না, এইটা কাইন্ড অফ আমার কাছে ফেক মনে হয়। সো আপনি যাকে ভালোবাসেন সে আপনার ভালোবাসাটা আপনার না বলা কথাতে তাকে বুঝতে হবে। আপনি আপনার সাইলেন্সটা যদি সে বুঝতে পারে, আপনার সাইলেন্সটা যদি ফিল করতে পারে, আপনার বলতে হয় না যে আমি তোমাকে ভালোবাসি। আমার মনে হয় না আসলে প্রকৃত প্রেমিক যারা ওরা বলে যে আই লাভ ইউ টু, এগুলো আসলে বলার দরকার হয় না। যে ভালোবাসে সে এমনিতেই বোঝে নাই, ওই বোঝা শোনা থেকে আসলে প্রেমটা। আমি আসলে যাকে ভালোবাসবো, এটা আমি কখনো এমনিতেই শুদ্ধ বাংলায় বলতে পারবো না তাকে আমি অনেকখানি ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য চাটগাইতে তো আরও বলতে পারবো না। আচ্ছা, বুঝলাম সে আপনার সাইলেন্স দেখে আপনার প্রেমে পড়ে গিয়েছে, এখন সে আপনার সাথে রাগ করেছে কোনো কারণে, এখন চাটগায়া ভাষায় তার রাগ ভাঙান। ভাই এটা না চাটগায়া ভাষা, আমি যদি চাটগায়া মানুষ না হয় তাহলে এটা বলাটা আমার জন্য খুব, আমার জন্য না আসলে যে কোনো চাটগায়ের জন্যই টাফ। যে আমার চাটগায়া ভাষাটা বোঝে তার জন্য, তার সাথে আমার আসলে কমিউনিকেশন করাটা সোজা। আপনার প্রশ্নটা কি ছিল? আপনার প্রেমিকা উনি রাগ করে আছে,
তাকে চাটগাঁয়া ভাষায় কনভিন্স করবেন কিছু লাইন। আমার দর্শক অনেকেই চাটগাঁয়া দর্শক আছে, তাদেরকে বলেন অ্যাটলিস্ট। আই কিতাম আই ইচ্ছে করে ভুল ন করি, তুমি বিশ্বাস করো খোদার কসম হইদি আর কোনো দোষ নো আছিল। তুই তো আরে চিনো আরে বুঝো, তুই জানো যে এরকম হাম জীবনে তো করতাম না, তো তুই আর কিলে ভুল বুঝতে লাগবে ওদের। আরে ন হরি তো হামিয়া নাই, ন খোদার কসম হইদি আই ন হরি অবাসি মাফ করে দাও না, বিশ্বাস করো আই আই ন করি হইদি, তুমি বিশ্বাস না করো। তুমি ও মাই গড, তুমি বিশ্বাস না হরো, তুমি বিশ্বাস না হরো। দর্শক উনি অনেকক্ষণ বলেছে, কি বলেছে আমি বুঝার চেষ্টা করেছি। আই হোপ যারা তোমরা চাটগাঁয়া তারা বুঝতে পেরেছো। আমাদের স্টুডিওর মধ্যে ফয়সাল ভাই বুঝতে পারবে, আমাদের প্রোডিউসার ফয়সাল ভাই বুঝতে পারবে, আর কেউ যারা দর্শক যারা দেখবেন ওনারা বুঝতে পারবেন। দর্শক আমাকে কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ উনি আসলে অ্যাকচুয়ালি কি বলেছে। সো কমেন্ট সেকশনে যখন চলে যাচ্ছি সেই সাথে আমরা একটু গুগল মামার কাছে চলে যাই। গুগল মামা আপনার কাছে কিছু কিছু জিনিস জানতে চায়, হ্যাঁ সো আপনি সেগুলো অ্যান্সার দেবেন। ওকে, ইমতিয়াজ বর্ষণের ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি? দাঁত ব্রাশ করা। ওকে, ইমতিয়াজ আর বর্ষণ নামের গল্পটা কি? আমার পুরো নাম হলো মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সরকার বর্ষণ, তো আমি এত বড় লম্বা নামটা নিয়ে আসলে বয়ে বেড়াতে চাই না, এই জন্য আমি শর্ট করে ইমতিয়াজ বর্ষণটাই রাখি। বর্ষণের পছন্দের সংলাপ? আমার পছন্দের সংলাপটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না। আমি সম্ভবত আমার পছন্দের সংলাপ এখন পর্যন্ত যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছি সেটা সম্ভবত আমার 49 বাতাসে আছে, কায়জারে আছে, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু এই ছবির সংলাপগুলো আমার অনেক পছন্দের। বর্ষণ অন স্ক্রিনে ডার্ক অ্যান্ড অফ স্ক্রিনে? আমি অন স্ক্রিন ডার্ক না, অফ স্ক্রিন আমি অনেক জলি। ওকে, বর্ষণকে আমরা প্রায় দেখি অনেক গুরু গম্ভীর, কারণ কি? সিচুয়েশন। ও আচ্ছা, আজকেও সিচুয়েশনটা এরকমই না, গুরু গম্ভীর হয়ে থাকতে হবে? ইট ম্যাটার্স। ওকে, যে গানটা প্রায় গুনগুনিয়ে গাওয়া হয়? এটা হচ্ছে গান আসলে আমার উপর ভর করে, কিছুদিন এটা মাসখানেকের মধ্যে চেঞ্জ হয়, যখন যেই গানটা আসে। এখন যেটা হচ্ছে They say you know and you know, ওই গানটা এখন আমার ফেভারিট। ও মাই গড, নাইস। জীবনে করা সবচেয়ে বড় পাগলামি? জীবনে করা সবচেয়ে বড় পাগলামি, আমি যে সিনেমা করতে চাই, অভিনয় করতে চাই, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাগলামি, এবং এখন আমি সেই পাগলামিটা আমি করে যাচ্ছি। বর্ষণ এখনো গভীর প্রেমে পড়েনি, কারণ? কে বলেছে পড়ি নাই? আমার প্রত্যেকটা প্রেমই গভীর। প্রত্যেকটা প্রেম গভীর? কয়টা প্রেম হলো এখন? না, সেটা হাতে গোনা যাবে। আচ্ছা, কড়াতেই গোনা যাবে, কড়াতেই গোনা যাবে। বর্ষণ যে খাবারের জন্য পাগল? এক সময় ছিলাম, এখন একটু কমিয়ে দিয়েছি, আমি গরু মাংসের জন্য খুব পাগল। গরুর মাংস। বর্ষণের সিক্রেট প্যাশন, যেটা কেউ জানে না? সিক্রেট প্যাশন? সিক্রেট নাই, আমার গানটা আমার খুব প্যাশনেট আর কি। ওকে, বোঝা যায়, সেটা বোঝা যায়। ওকে, এখন আমরা চলে আসছি চিটচ্যাট সেগমেন্টে। আমরা এখন আপনি আর আমি চিটচ্যাট করব। কোন সহ অভিনেত্রী আছে আপনার মনের গোপনে? অ্যান্ড ইউ হ্যাভ টু টেল ওয়ান নেম, ইউ ক্যান স্কিপ। কোন সহ অভিনেত্রী আছে আমার মনের গোপনে? সেটা কি আমার বন্ধু হতে পারে? যে কোনো সহ অভিনেত্রী যে আপনার মনের গোপনে আছে। অনেকেই আছে, একজনের নাম বলতেই হবে। আমি তানজিকা। সেটে সবচেয়ে লজ্জাজনক কোনো একটা সিচুয়েশন শেয়ার করেন, লজ্জার মুহূর্ত ছিল এমন? না, এরকম তেমন কোনো মুহূর্ত মনে পড়ে না। আপনি যদি উপদেষ্টা হতেন তাহলে আমাদের মিডিয়ায় কোন জিনিসটা সংস্কার করতেন? আল্লাহ, আমি উপদেষ্টা হতে চাই না। যদি হতেন? না, কিছুই সংস্কার করতেন না? না না, এটা মানে সংস্কার জিনিসটাই একটা অনেক বিশাল ব্যাপার আর কি, আমার মতো ছোটখাটো মানুষের পক্ষে এটা সম্ভব না। ডিপ্লোম্যাটিক অ্যান্সার। এনিওয়ে, বাংলাদেশকে কেমন, মানে বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্ন কি? দেখুন, বাংলাদেশকে নিয়ে প্রত্যেক মানুষের মতো আমিও স্বপ্ন দেখি। আমাদের দেশের আমি যেটা মনে করি, আমাদের দেশের প্রধান যেটা এই মুহূর্তে না, সবসময় যেটা সবচেয়ে প্রধান সমস্যা, সেটা হলো দুর্নীতি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার অদূরদর্শিতা আর কি। আমার শিক্ষা ব্যবস্থা যদি খুব উন্নত হতো তাহলে আমাদের কালচারটা অনেক উন্নত হতো, আমার কথা বলাটা অনেক উন্নত হতো, আমার ভিশন প্যাশনটা অনেক উন্নত হতো। আমার মনে হয় আমরা ওই দিক থেকে খুবই উইক একটা পজিশনে আছি। বিশ্ব রাজনীতি, বিশ্ব শিক্ষা ব্যবস্থা, এইসব ক্ষেত্রে মিলে আমার মনে হয় আমার শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতি, এই দোনোটাতে আমরা খুব পিছিয়ে পড়েছি। ওকে, কোন পরিচালকের সাথে আপনি কাজ করতে বিব্রত বোধ করেছেন কিন্তু সেটা আর তাকে বলা হয়নি, চেপে গিয়েছেন?
কাজ করতে গিয়ে বিব্রত বোধ করেছি। বিব্রত বোধ করাটা তো আসলে আমি যেহেতু প্রফেশনাল অ্যাক্টর, আমার কোনো পরিচালকের সাথেই বিব্রত বোধ করা উচিত না। এবং যখনই আমার মনে হয়েছে আমি বিব্রত বোধ করছি, সেটা আমি আসলে ওভারকাম করেছি কোনো না কোনোভাবে। ফ্যানদের ভালো লাগে যখন? ফ্যানদের আমার সবসময় ভালো লাগে। দেখুন, মানুষের তো আসলে পার্সোনাল কিছু সময় থাকে। ধরেন আমি এখন চাই না কোনো ফ্যানদের সাথে কথা বলতে। ধরেন একটা মুহূর্ত আছে যেটা আমি নিজেকে দিতে চাই, ওই সময় এসে যদি কেউ সময়টা বুঝতে না চায়, ধরুন ওই সময়ে আমাকে ধরেন টেক্সটিং করছে, ওই সময় ধরেন দেখা হয়ে গেল, ওই সময় খুব বিব্রতকর পরিস্থিতিতে সে হয়তো বুঝতে পারছে না আমি বিব্রত হচ্ছি কিনা, ওই সময়গুলো একটু অড লাগে। তবে আমার ক্ষেত্রে আমার মনে হয় না আমি খুব একটা অড সিচুয়েশনে পড়েছি, আমি মোটামুটি সবগুলো হ্যান্ডেল করতে পেরেছি এই পর্যন্ত। ওকে, সাকিব খান না নিশো, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কে বেশি নির্ভরযোগ্য? দুজনেই খুবই নির্ভরযোগ্য। আমরা চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো জনরার হিরো থাকুক, অনেকগুলো জনরার অ্যাক্টর থাকুক, অ্যাক্ট্রেস থাকুক। আমরা চাই আমাদের ছবি, আমাদের ড্রামা বেসড ফিল্ম হোক, কমেডি ফিল্ম হোক, অ্যাকশন ফিল্ম হোক, থ্রিলার হোক, নানান জনরার ছবি হোক, নানান জনরার অভিনেতাকে আমরা দেখতে পাই এবং ভার্সেটাইল অভিনেতা অভিনেত্রীকে দেখতে চাই আমরা সবসময়। আমার মনে হয় দর্শকরাও চায়। 5 জন অভিনেত্রীর নাম বলবো, তাদেরকে আপনার বিশেষায়িত করতে হবে। অপু বিশ্বাস, সুন্দরী। বুবলি, অ্যাক্ট্রেস। মাহিয়া মাহি, নায়িকা। কি যেন বলতে যাচ্ছিলেন সাথে? না থাক, নায়িকা। পূজা চেরি। পূজা চেরি খুবই সম্ভাবনাময়ী একজন অ্যাক্ট্রেস। দিঘিও সম্ভাবনাময়ী। এই সাথে আমাদের চিট চ্যাট সেগমেন্ট শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব দুষ্ট কোকিল সেগমেন্টে। দুষ্ট কোকিল সেগমেন্ট, এক্স্যাক্টলি। আপনার বেশ কিছু দুষ্ট কোকিল ফ্যান আছে যারা আপনার কাছ থেকে দুষ্ট মিষ্টি কথা জানতে চায়, সেগুলো আমি আপনাকে বলবো, যেহেতু আপনার সময় হয় না সেগুলো পড়ার বা রিপ্লাই দেওয়ার, আজকে এখানে রিপ্লাই দিতে হবে তাদেরকে, কেমন? আচ্ছা, ওকে। ওখানে অনেক গালিগালাজ আছে, ওগুলো দেখেছেন? দেখি কি বলে আসলে। আপনার একটা সেলফি আছে যেখানে আপনি গালে হাত দিয়ে বসে আছেন, সেখানে একজন কমেন্ট করেছে, আর হত মানুষেরে ফলো গরিবি। এটা মানে কি? কত মানুষকে ফলো করবেন? হ্যাঁ, আমি আজীবনই ফলো করব। আপনি তানজিকা আমিনের সাথে একটা ছবি দিয়েছেন, সেইখানে একজন কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে অনলাইন অফলাইনের পাবেলের ভাবি, কি চাইলাম শ্যালকের জন্য, হইলটা কি? মানে এইটা হলো যে, মানে ধরেন আমার আর তানজিকার, আমি ছবি দিলেই মানুষ মনে করতো আমার সাথে তানজিকার প্রেম আছে। তো ওই ধারণা থেকে আমার কোনো একজন দুলাভাই ধারণা করে রেখেছে তানজিকার সাথেই আমার বিয়ে হবে। তানজিকার যখন বিয়ে হয়ে গেল, ও শিট। ওকে, আপনি একটা ছবিতে আপনি ক্যাপশন লিখেছেন, আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। আমি ওইটা বিশ্বাস করি। সেইখানে একজন কমেন্ট করেছে, দরকার কি আগের নষ্ট করা সময়ের কথা ভেবে, এই মুহূর্তে যা আছে যতটুকু আছে সেটাই কি যথেষ্ট নয়? আমি তো মনে করি এর চেয়ে ভালো কিছু দেবার সময় এখনো অনেক বাকি। আমি মনে করি এনজয় এভরি সিঙ্গেল মোমেন্ট। আপনি এক জায়গায় বলেছেন, আমি এক ঘরনায় আটকে থাকতে চাই না। সেখানে কমেন্ট এসেছে, এক ঘরনায় না থাকলেও মাঝে মাঝে কিন্তু কিছু কথা চাট গায়ের ভাষায় শুনতে চাই। ওয়া ধন্যবাদ ভাইজান, অনেক জিয়ান জানতে চাইও নি না এখন হই দিলাম। ভাই, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন। আপনার সাথে তোলা একটা ছবি ছিল, বার্থডেতে উইশও করতে পারিনি। এখন কি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে? হ্যাঁ, তার নাম আমি বলে দিচ্ছি, সাজ্জাদুর রহমান। আপনি বাসায় যে অ্যাকসেপ্ট করে নেবেন। আচ্ছা, আমি দেখা যাক। কেউ ইমতিয়াজরে বলে দিয়েন ওর সিনেমার লাইফ টাইম কালেকশন থেকে সাকিব খানের সিনেমার এক হলের রেন্টাল বেশি। স্লা আসছে মানিক ব্যাকের কাহিনী শোনাতে। আমি ওনাকে আসলে কি ওনার জন্য প্রশ্ন হলো যে আপনি আমি যা বলি ঠিকঠাকভাবে সেটা বোঝার চেষ্টা করবেন। কিন্তু ক্যাপশন কঠিন হইলে ছবি সুন্দর দেয়া লাগে, এই হলো আজকের লেসন। আপনার একটা ছবিতে কমেন্ট করেছে। থ্যাংক ইউ। হাজারো নারীর হৃদয় ভেঙে বিয়ে করলো বর্ষণ, এমন খবরের প্রত্যাশায় আছে একজন। ধন্যবাদ, আপনি আরও বছর খানিক অপেক্ষা করেন। একটা ছবি আছে, সেটা হচ্ছে সুবর্ণা মোস্তফার সাথে আপনার, সেখানে একজন লিখেছেন, লিজেন্ডের সাথে বর্তমানের মানবতাবাদী লিজেন্ড ইমতিয়াজ বর্ষণ, দোয়া ও শুভকামনা সব সময়। অশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনারা বন্ধুরা মিলে খাচ্ছেন হয়তোবা, সেখানে একজন কমেন্ট করেছে, হজম হইবে না গো, হজম হইব না। সেখানে একজন রিপ্লাই করেছে, মাত্র ওয়াশরুম থেকে বেরোলাম।
শকুনের দোয়ায় গরু মরে না। আচ্ছা, খুব সুন্দর একটা কমেন্ট। ভাই যাই বলেন না কেন আপনার মুভিতে আলাদা একটা ভাইব আছে, গতানুগতিক ফলো না করে একটু ডিফারেন্ট। আই এম ইউর ফ্যান, হ্যাশট্যাগ। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা গাছের ছবি দিয়ে ঈদ মোবারক জানিয়েছেন সবাইকে, সেখানে একজন লিখেছে এই ছত্রাক আক্রান্ত লেবু গাছের ছবি দিয়ে কেন? কারণ দেশটাই এরকম, আমাদের যেটা থাকার দরকার ওইটা গাছটা থাকে, কিন্তু গাছের মধ্যে ছত্রাকে ভরা। কিছু কিছু পাতা যদি ঠিকঠাক সময় আমরা কেটে ফেলে দিতে পারি তাহলে ঠিকঠাকভাবে গাছটা বড় হয়ে উঠতে পারে। আমি শুরুতেই বলেছিলাম আপনার মধ্যে ভীষণ গভীরতা আছে। একটা ক্যাপশন আপনি দিয়েছেন, সেটা হলো যদি আপনি সব কিছু বুঝতেন বা জানতেন আপনাকে অবশ্যই জাদুঘরে রাখা হতো। সেখানে কমেন্ট এসেছে কিন্তু আপনি তো পুরাটাই জাদু, আপনাকে কোন জাদুঘরে আটকে রাখবো? থ্যাংক ইউ। কিন্তু আমি আসলে জাদু না, আমি একেবারেই সাধারণ। আমি বলেছি ওখানে এটা সম্ভবত কারো একটা কোট করা কোটেশনটা, জাপানিজ প্রবাদ। একটা মানুষ আসলে সবকিছু জানতে পারে না, তো যতটুকুন যদি সবকিছুই জানতো তাহলে সে জাদুঘরে থাকতো। আমরা আসলে যতটুকুন জানি সেটা নিয়ে আমাদের চর্চা করা উচিত। একটা ছবি যেখানে আপনার ফ্রেন্ডরা মিলে পুকুরে গোসল করছেন, সেইখানের ক্যাপশনটা আমি পড়ার চেষ্টা করছি, আমি জানি না কতটুকুন পারবো। একখানা ফৈরত গোসল গইতাম আসিস দে। একখানা ফৈরত গোসল করতাম আসছি দে। আচ্ছা, একখানা ফৈরত গোসল গইতাম আসিস দে। সেখানে কমেন্ট আসছে বদ্দা আইটিয়া কনে। আমি বুঝি নাই। বদ্দা আইটিয়া কনে। দেখি। শিওর। বদ্দা আইটিয়া কনে। ও কোথায়? ও কি জিজ্ঞেস করছে? আমি আসলে বুঝতে পারিনি। ওটার অ্যানসারটা দেখেন নাসির ভাই কি দিছে। ফরত মানে কি? ওইটা একটা স্ল্যাং। আচ্ছা আচ্ছা। ওমারে ফারহাইনে না, মানে ফারহান ছিল তো এইজন্য। আচ্ছা, বদ্দা আইটিয়া কনে এটা মানে বুঝেননি? আমিও বুঝি নাই। ওকে, খুবই মজা লাগলো। কমেন্ট সেকশনগুলো পড়তে আসলেই মজা লাগে। আপনার কেমন লাগলো আজকে আমাদের শোতে এসে? অবশ্যই আপনাদের শোতে এসে আমারও খুব ভালো লাগছে। এই কমেন্টগুলো আসলে অনেকে অনেক খুব ক্রিয়েটিভ কমেন্ট দেয়, আমি চেষ্টা করি ওদেরকে রিপ্লাই দিতে। তো আজকে আপনার মাধ্যমে দিতে পেরে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে এবং দীপ্ত টিভির দর্শকদেরকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আশা করব আমাদের যারা দর্শক তারা সারা বিশ্বের ভালো ভালো কন্টেন্ট দেখার পাশাপাশি আমাদের কন্টেন্টগুলোও দেখবেন। ভালো হলে ভালো বলবেন, মন্দ লাগলে মন্দ বলবেন, কিন্তু আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অ্যান্ড আমি নূপুরা হাসান আবারও চলে আসবো আপনাদের কাছে একজন স্পেশাল গেস্ট নিয়ে। ততদিন পর্যন্ত কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আশেপাশে সবাইকে ভালো রাখতে হবে। থ্যাংক ইউ।